পাল্টা চাল দিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে জব্দ করল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কৃপান্ত চলে এসেছিল তার বউ পদ্মকে নিয়ে ভেতরে, কিন্তু ভেতরে আসার পর থেকেই ভজন অপমান করতে থাকে পদ্মকে। আর গীতা এদিকে পদ্মর কথাই ভাবছে যে পদ্মর কি অবস্থা আছে, সবাই কি পদ্মকে ভালোবাসছে নাকি পদ্মর ওপর অত্যাচার করছে। পদ্মকে যে কেউ ভালোবাসবে না সেটা গীতা জানতই, তবুও তার জন্য চিন্তা হচ্ছিল। এরপর গীতা আর চিন্তা করতে পারে না, ফোন করে দিয়েছে পদ্মকে। পদ্মর ফোনে নাম লেখা রয়েছে উকিল দিদি, যেটা দেখার পরেই রেগে যাচ্ছে কৃপান আর বলে ও কেন ফোন করছে ও। ভজন তখন বলে কৃপান কি হচ্ছেটা কি, নতুন বিয়ে করেছো সবে, বউয়ের সাথে কেউ এইভাবে কথা বলে। এরপরেই গীতা ফোন করেছে, ফোনটা তো ধরেছে। আর তখনই গীতা বলে পদ্ম এখনো সময় আছে পদ্ম, তুই ফিরে আয়, আমি ওদের নামে কেস করব। ওরা যে তোকে জোর করে বিয়ে করেছে সেটা আমি প্রমাণ করে দেব। তোর বিয়ে দিয়েছে ওরা জোর করে, তুই চলে আয় পদ্ম, এখনো সময় আছে, না হলে এরপর তুই হারিয়ে যাবি। তখনই পদ্মর কাছ থেকে ফোনটা কেড়ে নেয় ভজন আর বলে, এই গীতা অনেক তো করলি এরকম উকিলগিরি, এবার একটু থামতো। সেই তো অগ্নিজিৎ মুখার্জির কাছে ল্যাজে গোপড়ে হলি, হারলিও, তার থেকে বরং এসব ওকালতি ছেড়ে দে। গনসা উকিলের মেয়ে গীতা উকিল কিচ্ছু করতে পারবে না। আরে তোরও হিম্মত আমাদের জানা আছে, তাই বলছি দয়া করে আর বেশি বাড়িস না। ওই স্বস্তিকের হাত থেকে সিঁদুর পরে মুখার্জি বাড়ির হেসেলে ঢুকে রান্নাবান্না কর, খাওয়া দাওয়া কর, হইহুল্লোড় কর, সেটা করেই কাটা, বুঝেছিস? এইসব তোকে করতে হবে না, তোকে আগেও বলেছিলাম এখনো বলছি, তুই যে কেন বুঝতে পারিস না আমি সেটাই বুঝতে পারি না। গীতা বলে, এই ভজন মিত্তির, একদম উল্টোপাল্টা কথা বলবেন না, ভদ্রভাবে কথা বলো। আর তখন ভজন বলে, ভদ্র? তোর সাথে আবার কি ভদ্র হয়ে কথা বলবো রে গীতা? দেখ, ভদ্রতা আমি তোর সাথে করা যায় না, তোকে এখনো বলছি সময় আছে, বদলে যা। তুই স্বস্তিককে বিয়ে করে বাড়িতে চলে আয়, তারপর তোর সাথে বাকি কথা হবে। এখন তো সবাই এটাই জানবে পদ্মকে সাজিয়ে গুছিয়ে বিয়ে দিয়েছিস তুই। অগ্নিজিৎ মুখার্জির সাথে একটা রফা দফা করে শেষ পর্যন্ত কৃপানের সাথে বিয়ে দিয়ে তুই এই কেসটা থেকে পদ্মকে বাঁচাতে চেয়েছিস। হ্যাঁ, তুই সব বলে দে, নাহলে আমরাই বলে দেবো কিন্তু। এরপর পদ্ম তখন খুব কান্নাকাটি করতে থাকে আর গীতা ফোনটা রেখে দেয়। এর মধ্যেই দেখা যায় বাড়িতে চলে এসেছে ক্ষিতীশ এসেছে দোয়েলকে নিয়ে। তখনই গীতা বলে, আপনারা এখানে কি করতে এসেছেন? ক্ষিতীশ তখন বলে, আসতে তো হতোই, আসলে ওই যে অগ্নিজিৎ মুখার্জির কেসটা তো জানতে পারলাম, কৃপান ব্যানার্জির সাথে নাকি পদ্মর বিয়ে দিয়ে দিয়েছেন আপনি, শুধুমাত্র এই কেসটা থেকে নিজেকে সরিয়ে নেবেন বলে, তাই তো? অগ্নিজিৎ মুখার্জির সাথে কেসটা লড়তে পারবেন না সেজন্য হেরে গেলেন? দেখুন, আপনি আমাদের কেসটাকে কিছু একটা করুন, বুঝেছেন? যত টাকা লাগে দেব, যত টাকা। এরপরে ঠাস করে চড় মেরে দেয় গীতা ক্ষিতীশকে আর বলে, মুখ সামলে কথা বলুন। অ্যাডভোকেট গীতা এলএলবি কখনো টাকার জন্য বিক্রি হয় না, এই কথাটা মাথায় রাখবেন। দোয়েল তখন বলে, আপনি ওকে মারছেন কেন? আপনার ব্যাপারে সমস্ত খবর তো সমস্ত নিউজ পোর্টালগুলোতে দিচ্ছে, আর আপনি এখন এই সমস্ত কথা বলছেন? আপনি তো নিজেই জানেন যে আপনি কত বড় অন্যায় করেছেন, তারপর এই কথাগুলো বলেন কি করে? গীতা বলে, কে বলেছে যে আমি পদ্মকে বিয়ে দিয়েছি ওই কৃপানের সাথে? আমি পদ্মর বিয়ের ব্যবস্থা করিনি কৃপানের সাথে। দোয়েল তখন বলে, কিন্তু নিউজ পোর্টালগুলো তো অন্য কথা বলছে, এমনকি ভজন মিত্তিরও আপনার কাছে আমাদেরকে পাঠালো, বললো টাকা পয়সার জন্য নাকি আপনি এই কেসটা সলিউশন করে নেবেন, তা কত টাকা চাই বলুন? তখনই গীতা বলে, গনসা উকিলের মেয়ে গীতা উকিল কখনো টাকা পয়সা নিয়ে সমঝোতা করে না, বুঝতে পেরেছেন? এর মধ্যেই ফোন করেছে ভজনকে আর বলে, আপনি কি বলেছেন? আপনি ওই ক্ষিতীশ আর দোয়েলকে কি বলেছেন আমি নিজে পদ্মর বিয়ের ব্যবস্থা করেছি কৃপানের সাথে? আপনাদের কি মন মানসিকতা বলে কিচ্ছু নেই? যে কাজ আপনারা নিজেরা করলেন সেটাই আবার আমাকে ফাঁসিয়ে দিতে চাইছেন? কি ভেবেছেন? হ্যাঁ, কি ভেবেছেন আমি এভাবে জব্দ হব? কখনো না। ভজন তখন বলে, আরে হবি, জব্দ হবি না মানে? সব জব্দ হয়ে যাবে। শোন, এখন ফোন রাখ, বুঝেছিস? এখন অত ফোনে কথা বলার সময় নেই। এর মধ্যেই তখনই ক্ষিতীশকে আর দোয়েলকে দূর করে তাড়িয়ে দেয় গীতা আর বলে, একদম চ্যাংরামি করতে আসবেন না এখানে, আমি কোনো টাকা পয়সা নিয়ে সমঝোতা করি না, যান, বেরিয়ে যান। এরপরেই ফোন করেছে তখনই স্বস্তিক আর বলে, নিউজ পোর্টালগুলোয় এসব আপনার নামে কি শুনছিলেন সালমান খান, আপনি ঠিক আছেন তো? তখনই স্বস্তিককে গীতা বলে, আর ঠিক থাকবো, আপনার বাবা যেভাবে উঠে পড়ে লেগেছে মিথ্যেটাকে সত্যি প্রমাণিত করার জন্য, সাথে ভালো থাকাটা খুব দায় হয়ে গেছে। আপনার বাবা বলছে আমি নাকি
ওই কৃপানের সাথে পদ্মর বিয়ে দিয়েছি শুধুমাত্র টাকার জন্য। এরপরে তখন স্বস্তিক বলে, জানেন ওই পদ্ম যেই বেনারসিটা পরেছিল সেই বেনারসিটা ওকে কে দিয়েছিল? তখনই গীতা বলে, কে দিয়েছিল? স্বস্তিক বলে, গিনি বৌদি। গীতা তো শুনেই অবাক হয়ে যায় আর বলে, স্বস্তিকবাবু আপনি আমাকে একটা সাহায্য করতে পারবেন? স্বস্তিক তখন বলে, কি সাহায্য? গীতা বলে, আমাকে ওই বেনারসির স্লিপটা একবার দেখাতে পারবেন, মানে রসিদটা যেটা বিল কেটেছিল। আর তখনই স্বস্তিক বলে, ওটা দিয়ে আপনি কি করবেন? গীতা বলে, করবো করবো, অনেক কাজ করব, আপনি একটু দিতে পারবেন কিনা বলুন। তখনই স্বস্তিক বলে, ঠিক আছে আমি দেখছি জোগাড় করতে পারি কিনা। এরপর গিনির ঘরে এসে দেখে ফাঁকা, তন্ন তন্ন করে সার্চ করতে থাকে। তখনই চলে এসেছে স্বস্তিকের এক বোন আর বলে, কি করছিস তুই এখানে? স্বস্তিক বলে, শোন না, আমি যেই কাজটা করতে এসেছি সেটা আমি তোকে বলবো, কিন্তু তুই প্লিজ কাউকে বলিস না। ওই পদ্মকে যে শাড়িটা কিনে দিয়েছিল না গিনি বৌদি, তার বিলটা আমার চাই। তখনই সেই বোন বলে, অনেকগুলো শাড়ি তো সেদিন কেনা হয়েছিল, কোন কালারের শাড়ি ছিল? আমি না বললে তো বুঝতে পারছি না। স্বস্তিককে ফোন করেছে আবারও গীতা আর বলে, স্বস্তিকবাবু পেলেন রসিদটা? স্বস্তিক তখন বলে, না এখনো পাইনি, তবে পেয়ে যাব, আমি দেখছি কোথা থেকে পাওয়া যায়। গীতা তখন ভাবে, যেভাবে ওই বিলটা যদি পাওয়া যায়। তখনই বোনটা বলে, আমার কাছেই তো রয়েছে সমস্ত বিলগুলো, দাঁড়া আমি এনে দিচ্ছি, বলেই আনতে যায়। তখনই স্বস্তিক ভাবে, যাক বাবা, এবারে যদি কোনো একটা কাজে গীতাকে সাহায্য করা যায়। অন্যদিকে তখনই গীতার কাছে চলে এসেছে স্বস্তিক আর বলে, এই যে সেই বিলটা যেটা আপনি চেয়েছিলেন। স্বস্তিকের এই বিলটা দেওয়া দেখে গীতা খুবই খুশি হয় আর বলে, অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্বস্তিকবাবু। স্বস্তিক বলে, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি সবসময় সত্যের পক্ষে ছিলাম, আছি আর থাকবো। আপনাকে একবার জড়িয়ে ধরতে পারি লেডি সালমান খান? তখনই লেডি সালমান খান বলে, এসব থাক এখন, আমাকে এক্ষুনি বড়বাবুর কাছে যেতে হবে, আর এটা নিয়ে পরবর্তী যেই পদক্ষেপগুলো রয়েছে সেগুলো সবটা ঝটপট করে ফেলতে হবে। তখনই বড়বাবুর কাছে চলে এসেছে গীতা আর বলে, বড়বাবু এই যে বিলটা রয়েছে, এই বিলটা নিয়ে এই দোকানে যাবেন আর সত্যি করে শাড়িটা কে কিনেছিল সেটা আমাকে বলবেন। তখনই এসব দেখার পরে বড়বাবু বলে, এটা নিয়ে কি প্রমাণ করবে তুমি? গীতা বলে, প্রমাণ করব, একবার জানতে পেরে যাই যে এই বিলটা কে নিয়েছিল, শাড়িটা কে কিনেছিল, গিনি মুখার্জি কিনা, তারপরে এই পথ ধরেই এগোতে হবে, প্রমাণ করে দেব আমি সবটা। আপনি ভিডিওটা দেখেছেন? এখানে প্রমাণ করছে ওরা আমি নাকি পদ্মকে সাজিয়ে গুছিয়ে নিয়ে কৃপানের সাথে বিয়ে দিয়েছি। এই কলঙ্ক থেকে আমাকে মুক্ত হতেই হবে, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব, বুঝতে পেরেছেন? বড়বাবু তখন বলে, ঠিক আছে আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। এদিকে গীতা নিজের সমস্ত গয়নাগুলো সবটা খুলে রেখেছিল আর তারপর নিয়ে গেছে মুখার্জি বাড়িতে। অগ্নিজিৎ মুখার্জির হাতে দিয়ে বলে, নিন এখানে টিপছাপ দিয়ে বলুন, যে টিপছাপ দিয়ে দিন আর প্রমাণ করুন, মানে বলে দিন যে প্রমাণ সমেত যাতে আপনি আপনার সমস্ত গয়না পেয়ে গেছেন, নিন নিন নিন। এরপরে জোর করে অগ্নিজিৎ মুখার্জির হাতে ছাপ দিয়ে দেয় কাগজে আর বলে, ব্যাস পেয়ে গেছেন আপনার সমস্ত গয়না, এবারে পাল্টা চালের জন্য রেডি থাকুন অগ্নিজিৎ মুখার্জি।